আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত। আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের। নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ জুড়ে সহিংসতা। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬। সর্বশেষ থাকছে, পরবর্তী ভারত-পাকিস্তান সংঘাত হতে পারে আরও বিপজ্জনক, নিয়ন্ত্রণ কঠিন হবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশে শহরের আরগাভান শপিং সেন্টারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় মঙ্গলবার ৫ই মে শপিং কমপ্লেক্সটিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভিডিওতে ভবনটিকে আগুনে সম্পূর্ণরূপে পুড়তে দেখা গেছে। এই ঘটনায় দোষী ব্যক্তিদের এবং সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকেও শনাক্ত ও গ্রেফতার করার আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সূত্র রয়টার্স। আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্ক। আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্ক প্রথমবারের মতো তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান উন্মোচন করেছে। মঙ্গলবার ৫ মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা ২০২৬ প্রতিরক্ষা প্রদর্শনীতে এই ক্ষেপণাস্ত্রটি প্রকাশ্যে আনা হয়, যা দেশটির দূরপাল্লার আঘাত হানার সক্ষমতায় বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধানে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির গতি সর্বোচ্চ ম্যাক ২৫ পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর পাল্লা প্রায় ৬,০০০ কিলোমিটার। ফলে এটি ইউরোপের বড় অংশ, এশিয়ার বিস্তীর্ণ এলাকা এবং আফ্রিকার কিছু অঞ্চল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইলদিরিম হান ক্ষেপণাস্ত্রে তরল নাইট্রোজেন টেট্রা অক্সাইড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এতে ৪টি রকেট ইঞ্জিন রয়েছে। ফলে এটি তুরস্কের তৈরি অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাহা ইস্তাম্বুলের আয়োজনে অনুষ্ঠিত সাহা ২০২৬ প্রদর্শনীটি ইতোমধ্যে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প ইভেন্টে পরিণত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা কোম্পানি, সামরিক প্রতিনিধি ও ক্রয় কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এই আয়োজনের মাধ্যমে তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যকে আরও জোরালোভাবে তুলে ধরছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান, তুরস্ক। নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে, যেখানে বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এই অস্থির পরিস্থিতিতে এক ওসি গুলিবিদ্ধ হয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। গুলিতে আহত ওসি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন করের পায়ে গুলি লেগেছে বলে অভিযোগ উঠেছে। গুলি লেগেছে আরও একজন কনস্টেবলের গায়েও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে দুই দলের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওসি। তখনই একটি বাড়ির ভিতর থেকে গুলি চালানো হয়। সেই গুলি লাগে ভরতের পায়ে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত দুজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি সাপেক্ষেই মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপন হিসেবেই তা করা হয়েছে। সিএপিএফ কাছেই দাঁড়িয়েছিল, আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিজয় মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল, তবে বুলডোজার নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ তা দেয়নি। তার ভাষায়, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি। ভাঙচুর করার কোনো খবর নেই। বিষয়টি পুলিশ দেখছে।
বীরভূমে খুন তৃণমূল কর্মী। গতকাল মঙ্গলবার বীরভূমের নানুরে স্থানীয় এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মৃতের নাম আবির শেখ। তিনি তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে। আবিরের পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে তার পথ অটকায় দুষ্কৃতকারীরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খুন বিজেপি কর্মী। মঙ্গলবার সকালে হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপির এক কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত। স্থানীয় এবং বিজেপি সূত্রে জানা গেছে, মৃতের নাম যাদব বর, বয়স ৪৮। বিজেপির জয়ের আনন্দে সোমবার রাতে আবির খেলায় মেতেছিলেন তিনি। তারপরই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা খুন করেছে বলে অভিযোগ। ডোমকলে গুলি। মঙ্গলবার রাতে ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জুগিন্দা রথতলা পাড়ায় শফিকুল ইসলাম নামে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় ওই কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। তার গলায় গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাজ সেরে নিজের খামার থেকে বাড়ি ফিরছিলেন শফিকুল। সেই সময় রথতলা পাড়ার নির্জন এলাকায় কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। একটি গুলি লক্ষ্য ভ্রষ্ট হলেও দ্বিতীয়টি সরাসরি শফিকুলের গলায় গিয়ে লাগে। গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান। সিপিএমের পক্ষ থেকে সরাসরি তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, ভোট পরবর্তী প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। ভাঙা হল লেনিন মূর্তি। সোমবার বিকেলে জিয়াজংয়ের শ্রীপদ সিংহ কলেজের সামনে থাকা লেনিনের আবক্ষ মূর্তিটি কার্যত গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বিকেল নাগাদ একদল যুবক লোহার রড, শাবল এবং বড় হাতুড়ি নিয়ে চড়াও হয় কলেজ স্কোয়ারে। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। মূর্তি ভাঙার সময় উপদ্রবীরা গলায় জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভাঙচুর চালানোর সময় দুষ্কৃতরা চিৎকার করে বলতে থাকে, এখানে আর লেনিন থাকবে না, এবার এখানে শিবাজির মূর্তি বসবে, বসানো হবে গোপাল পাঠার মূর্তি। জেলা বামফ্রন্টের এক নেতার কথায়, পুলিশের সামনেই এই তাণ্ডব প্রমাণ করে দিচ্ছে যে রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। ত্রিপুরার কায়দায় বাংলায় সংস্কৃতির ওপর আঘাত হানা হচ্ছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে এটি জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলা। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূলের বিজয়ী প্রার্থী বীণা মণ্ডলের বাড়ির সামনে একদল লোক গান বাজিয়ে উপস্থিত হন। শুরু হয় গালিগালাজ। বিধায়কের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করা হয়। বীণার অভিযোগ, বিজেপি এসব করেছে। খবর পেয়ে তার বাড়ির সামনে উপস্থিত হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বীণা বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু স্বরূপনগরে আমি মানুষের ভোটেই জিতেছি। আমি একজন জেতা বিধায়ক। আমার বাড়িতে যদি এই ধরনের অত্যাচার ভাঙচুর হতে পারে, তাহলে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের কি হবে? আমি প্রশাসনের ওপর আস্থা রাখছি। পুরো বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করব প্রশাসন দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। বনগাঁ বিজেপির সাধারণ সম্পাদক রিপন দাস বলেন, আমি ঘটনাটা শুনেছি। যারা বীণা মণ্ডলের বাড়িতে হামলা চালিয়েছেন তারা কেউ বিজেপির কার্যকর্তা বা কর্মী সমর্থক নন। বিজেপিকে বদনাম করার জন্য কিছু মানুষ, তারা তৃণমূল সমর্থিত গেরুয়া উত্তরীয় পরে এবং বিজেপির ঝান্ডা হাতে নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কড়া নির্দেশ দিয়েছেন যে কোনো রকম হিংসাত্মক আচরণ করা যাবে না। স্বরূপনগরের সকল বিজেপি কর্মী সমর্থক সেই নির্দেশ মেনে চলছেন। স্বরূপনগর থানার পুলিশ বীণার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আক্রমণকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। অভিষেকের অভিযোগ। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন, ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের কর্মীদের ওপরে নির্যাতন চলছে। তিনি বলেন, যেভাবে আমাদের ওপর অত্যাচার হচ্ছে, পার্টি অফিস ভাঙছে, ঘরে ঢুকে মারছে, সকলকে বলবো তৃণমূলের সৈনিকরা শক্ত থাকুন, দল আপনাদের সঙ্গে রয়েছে। যতদূর যেতে হবে যাব। ১২ সদস্য দলীয় নস্যদার কমিটি রয়েছে। তিনি আরও বলেন, কর্মী খুন হয়েছে নানুরে, বেলেঘাটায় খুন হয়েছেন একজন, ২৪ ঘণ্টা কাটেনি, ৩০০ পার্টি অফিস ভেঙেছে ওরা, ১৫০ প্রার্থীর ঘরে ঢুকে হামলা করেছে, ঘরে গ্যারাজে ঢুকে হামলা করেছে। এটা
বিজেপির ভরসার মডেল, বাকি মানুষ স্থির করবেন। বিজেপি সভাপতির বার্তা, রাজ্যের মুখ্য সচিবের কাছে হিংসা রোধে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমিক। তিনি বলেন, প্রশাসনকেও বলতে চাই, কোথাও এমন কোনো হিংসার ঘটনা ঘটলে ব্যবস্থা নিন, কারণ এই জন্যই বাংলার মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শান্তিতে থাকুন, খুশি থাকুন, দল যে দায়িত্ব দিয়েছে পালন করুন, কিন্তু জয়ের আনন্দে কাউকে আঘাত করবেন না। সূত্র আনন্দবাজার। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬ জন। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কয়েকটি অঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন ৮০ জনের বেশি। এ হামলার মাধ্যমে রাশিয়া চরম নৈরাশ্যজনক এবং নির্লজ্জ আচরণ দেখিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মঙ্গলবার ৫ই মে বিকেলে রুশ বাহিনী এ হামলা চালানো হয়। এ সময় রাশিয়ার শোকয়শলী গ্লাইড বোমা ইউক্রেনের পূর্ব দিকের ক্রামাটোরস্ক, দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরের চার্নিহিভ অঞ্চলে আঘাত হানে। জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানান, শুধুমাত্র এই অঞ্চলেই অন্তত ১২ জন নিহত এবং ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন এক সময় এ হামলা চালানো হল যখন কিয়েভের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। অন্যদিকে আগামী ৩ দিনের মধ্যে মস্কো একটি যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনা করছিল। আগের দিন সোমবার কিয়েভ ও মস্কোর এ পাল্টা যুদ্ধবিরতি কার্যকর ঘোষণা দেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দোনেৎস্ক অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাটোরস্কে অন্তত ৫ জন নিহত হয়েছেন, দিনিপ্রো শহরে নিহত হয়েছেন ৪ জন। এছাড়া পোলতাভা ও খার্কিভ অঞ্চলে ইউক্রেনের সরকারি গ্যাস স্থাপনায় সোমবার দিবারাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোগাজের প্রধান নির্বাহী পরিচালক সিইও সারহি কোরেৎস্কি জানান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের ৩ কর্মচারী ও ২ জন উদ্ধারকর্মী নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। তিনি বলেন, হামলায় আমাদের ব্যাপক ক্ষতি ও উৎপাদন ব্যাহত হয়েছে। এই হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলার ফলে প্রায় ৩৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তী ভারত-পাকিস্তান সংঘাত হতে পারে আরও বিপজ্জনক, নিয়ন্ত্রণ কঠিন হবে। দক্ষিণ এশিয়ার ২ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে পরবর্তী সংঘাত হতে পারে আরও বিপজ্জনক। বাইরের শক্তিগুলোর পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। গত বছর মে মাসে এই ২ দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। তার প্রথম বার্ষিকীতে মার্কিন ও আন্তর্জাতিক বিশ্লেষকদের ক্রমবর্ধমান মূল্যায়ন এমনটাই বলছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণে দ্য ওয়াশিংটন পোস্ট সতর্ক করে বলেছে, বিশ্ব হয়তো ঝুঁকিটিকে কম করে দেখছে। পত্রিকাটি উল্লেখ করে, বিশ্ব পরিস্থিতি কতটা বিশৃঙ্খল তা বোঝা যায় যখন ২ বৈরী পরমাণু শক্তির মধ্যে যুদ্ধের প্রথম বার্ষিকী আসছে, অথচ খুব কমই মার্কিন নাগরিক তা মনে রেখেছে। তারা আরও বলে, আরেকটি সংকট হবে কি হবে না এই প্রশ্ন নয়, বরং কবে হবে সেটাই প্রশ্ন। সম্পাদকীয় মে ২০২৫ সালের সংঘাতকে নতুন ধরনের নন কন্ট্যাক্ট যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান শক্তি ব্যবহৃত হয়েছে কিন্তু স্থল আক্রমণ হয়নি। এতে সতর্ক করা হয়, ২ পক্ষই এখন হয়তো মনে করছে তারা সীমিত প্রচলিত যুদ্ধ করতে পারে, যা পারমাণবিক উত্তেজনা সৃষ্টি করবে না। কিন্তু এই ধারণা মারাত্মক ভুল প্রমাণিত হতে পারে। পত্রিকাটি ডোনাল্ড ট্রাম্পের আমলে কূটনৈতিক পরিবর্তনের কথাও তুলে ধরে। যদিও স্বীকার করা হয়েছে যে মার্কিন কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করতে সক্রিয় ছিলেন, তবুও ট্রাম্পের বারবার দাবি তিনি যুদ্ধবিরতি মধ্যস্থতা করেছেন। এ নিয়ে ভারতের অস্বস্তির কথাও উল্লেখ করা হয়। বিশ্লেষণে বলা হয়, ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে এই টানাপোড়েন ভবিষ্যতে ওয়াশিংটনের মধ্যস্থতা ক্ষমতাকে দুর্বল করতে পারে। এর আগে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এক প্রতিবেদনে সম্ভাব্য আরেকটি উত্তেজনার উৎস হিসেবে পানির বিষয়টি তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ পাকিস্তান পানিকে জাতীয় স্বার্থের মৌলিক বিষয় হিসেবে দেখে। তারা সতর্ক করেছে, পানির প্রবাহ বন্ধ করার যে কোনো চেষ্টা যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচিত হবে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের প্রায় ৮০% আগ্রিক কৃষি সিন্ধু অববাহিকার ওপর নির্ভরশীল হওয়ায় পানির প্রশ্নটি সামরিক উত্তেজনার পাশাপাশি নতুন সংঘাতের পথ তৈরি করতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড কন্টেম্পোরারি রিসার্চের এক প্রতিবেদনে পরিবেশগত ঝুঁকির ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনটি বলছে, যুদ্ধের সবচেয়ে বড় কিন্তু উপেক্ষিত প্রভাব পড়ে পরিবেশে। এমনকি সীমিত পারমাণবিক সংঘর্ষ বায়ুমণ্ডলে ধোঁয়া ছড়িয়ে নিউক্লিয়ার কুলিং তৈরি করতে পারে। এতে পৃথিবী দীর্ঘ সময় ঠান্ডা, শুষ্ক ও অন্ধকার হয়ে যেতে পারে। এতে বৈশ্বিক খাদ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং নিউক্লিয়ার দুর্ভিক্ষ তৈরি হয়ে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ভুল হিসাবের ঝুঁকি বাড়ছে।
ফরেন অ্যাফেয়ার্সে লেখা এক প্রবন্ধে মার্কিন গবেষক এলিজাবেথ থ্রেলকেল্ড বলেন, ভবিষ্যৎ সংঘাতের ঝুঁকির ধরন বদলাচ্ছে। তিনি লিখেছেন, ভারত ও পাকিস্তান ইতিমধ্যে আগের সংঘাত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। তার মতে এখন ঝুঁকি ইচ্ছাকৃত যুদ্ধ নয়, বরং ভুল হিসাব বা অনিচ্ছাকৃত উত্তেজনা বাড়ার মধ্যে। ভবিষ্যতের সংঘাতে আরও গভীর আক্রমণ, কম সময়ের মধ্যে সিদ্ধান্ত এবং নতুন যুদ্ধক্ষেত্র দেখা যেতে পারে। তিনি সতর্ক করেন, দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে ওয়াশিংটনের পক্ষে ক্রাইসিস কন্ট্রোল করা কঠিন হতে পারে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ জানিয়েছে, পরিবর্তিত কূটনৈতিক সম্পর্ক পরিস্থিতিকে আরও জটিল করছে। প্রতিষ্ঠানটি বলছে, ট্রাম্পের যুদ্ধবিরতি মধ্যস্থতার দাবি ভারতকে অস্বস্তি ফেলেছে। অন্যদিকে সংঘাতের পর যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ইরান সংক্রান্ত আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা ভূমিকা তার কূটনৈতিক গুরুত্ব বাড়িয়েছে, যা ভারতের উদ্বেগও বাড়াচ্ছে।